গাইস 200 বছর আগে একটি বিশাল স্বর্ণবর্তী জাহাজ নদীতে হারিয়ে যায়। আর সেটা খোঁজার জন্য তাদের সাথে কি কি ঘটে চলো গাইস দেখা যাক সম্পূর্ণ সিনেমা। আর হ্যাঁ গাইস, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো চলো গাইস কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। মুভিটির কাহিনী শুরু হয় 1965 সালে, যেখানে আমেরিকায় সিভিল ওয়ার চলতেছিল। আর তখন আমরা কয়েনে ভর্তি অনেকগুলো বক্স দেখতে পাই যেগুলো স্বর্ণের ছিল। আর সেই বক্সের উপরে সিএসএ লেখা ছিল। আর ওই বক্সগুলো একটি জাহাজে ভর্তি করা হচ্ছিল। কিন্তু তখনই হঠাৎ করে ওদের উপর হামলা হয়ে যায়। কিন্তু ক্যাপ্টেন তাড়াতাড়ি জাহাজ ছেড়ে নদীর ভিতর চলে আসে আর জাহাজের সকল ইঞ্জিন বন্ধ করে দেয়, যাতে করে শত্রুরা ওদেরকে দেখতে না পায়। আর ঠিক সেটাই হয়, ওরা সেখান থেকে কোনোভাবে পালিয়ে যায়। এরপরে কাহিনী আবার বর্তমানে চলে আসে, যেখানে ডাব্লিউএইচওর গাড়িতে ডক্টর সোফিয়া আফ্রিকার একটি জায়গায় একজন রোগী দেখতে এসেছে। আর ওরা সেই রোগী দেখে জানতে পারে যে এই রোগীর ঠিক একই রোগ হয়েছে, যেটা সম্পর্কে ওরা এখনো কিছুই জানে না। তখন রোগীর মা বলে যে ও কিছুদিন আগে ওর বাবার সাথে মালি দেশে গিয়েছিল, আর সেখান থেকে ফেরার পরে ও এরকম অসুস্থ হয়ে গেছে। তখন ডক্টর সোফিয়া রোগীকে গাড়িতে বসিয়ে নেয় আর ওর সিনিয়রকে বলে যে একে নিয়ে মোট 6 জন রোগী হয়ে গেছে, আর এখন আমাদের ডাব্লিউএইচও কে ফাইল জমা দেওয়া দরকার। তখন সিনিয়র ওকে বলে যে এত কম রোগীর জন্য ডাব্লিউএইচও আমাদের কখনোই সাহায্য করবে না। কিন্তু ডক্টর সোফিয়া মালি দেশে যেতে চাচ্ছিল, যে সেখানে এমন কি হচ্ছে যে মানুষ অসুস্থ হয়ে পড়তেছে। কিন্তু তার সিনিয়র ওকে বলে যে সেই দেশে যুদ্ধ চলতেছে, আর এই জন্য ওকে ওখানে কখনোই যেতে দেওয়া হবে না। তখন আমরা দেখতে পাই যে মুখোশ পরা একজন লোক ডক্টরদের উপর নজর রাখতেছিল। এমনটা মনে হচ্ছিল যে ওরা চায় না ডক্টর এখানে আসুক। আর তখনই ডক্টর সোফিয়ার খেয়াল আসে যে রোগীর বাবারও স্যাম্পল নেওয়া দরকার। আর এর জন্য স্যাম্পল নিতে লাইট হাউসে চলে যায়, যেখানে লোকটি কাজ করতেছিল। আর ও গিয়ে দেখতে পায় যে ওর ছেলের থেকে ওর অবস্থা বেশি খারাপ, মানেও মারাই গেছে। এরপর ডক্টর সোফিয়া স্যাম্পল নিয়ে গাড়িতে চলে আসে। আর তখন আমরা দেখতে পাই যে বাহিরে নদীতে একজন লোক বোটিং করতেছিল। আর তখনই সোফিয়ার উপর সেই লোকটি হামলা করে দেয়, যে লোকটি সোফিয়াকে ফলো করতেছিল। কিন্তু তখনই বোটিং করা সেই লোকটি এসে সোফিয়াকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। কিন্তু এই লড়াইয়ের মাঝে সেই লোকটি সোফিয়ার ব্যাগ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে সোফিয়ার যখন জ্ঞান ফেরে তখন দেখতে পায় যে নোভা নামের একটি জাহাজে রয়েছে, যারা সমুদ্রে গুপ্তধন খুঁজে বেড়ায়। আর সেখানে সেই লোকটি ছিল, যেই লোকটি ওর জীবন বাঁচিয়েছে। আর সেই লোকটি সমুদ্রের ভিতর থেকে অনেক দামি একটি গুপ্তধন খুঁজে বের করেছে। আসলে এই লোকগুলো সেই সিএসএ জাহাজটি খুঁজতেছিল, কিন্তু আজ পর্যন্ত ওরা সেটা খুঁজে পায়নি। আর তখনই সেখানে আলমোরা নামের একজন লোক চলে আসে, যে এই জাহাজের মালিক। আর যে সোফিয়ার জীবন বাঁচিয়েছিল তার নাম ডাক। তখন আলমোরা ডাককে বলে যে আমরা যে গুপ্তধন খুঁজে বের করেছি এটা তাড়াতাড়ি পরিষ্কার করো, এটা আজকে রাতের পার্টিতে মিউজিয়ামে শো করা হবে। এরপরে ডাক নাইজেরিয়ান একজন ডিলারের সাথে দেখা করতে যায়। আর অন্যদিকে পার্টিতে সেই গুপ্তধন ডিসপ্লে করা হয়, যেটা আফ্রিকার একটি রাজার মূর্তি ছিল, আর এটার দাম হাজারো কোটি টাকা। অন্যদিকে ডাক সেই ডিলারের কাছে পৌঁছে যায়। তখন সেই ডিলার ওকে একটি কয়েন দেয়, যেটার উপরে সিএসএ লেখা ছিল। তখন এটা দেখে ডাক অবাক হয়ে যায় আর বলে এটা তো আমার সারা জীবনের স্বপ্ন, আজ পর্যন্ত কেউই জানে না ওই জাহাজ কোথায় গায়েব হয়ে গিয়েছে। অন্যদিকে সেই পার্টিতে ম্যাসকট কোম্পানির মালিকও ছিল, যে কিনা এই গুপ্তধন খোঁজাতে অনেক টাকা লাগিয়েছে। আর ওর মালি দেশে ভালো লিঙ্কও ছিল, যার জন্য সোফিয়া ওর কাছে সাহায্য চায়, যাতে করে ও মালি দেশে যেতে পারে। তখন সেই মালিক ওকে বলে ওই দেশে যাওয়া খুবই ভয়ানক, আর যদি তারপরও যেতে চায় কোনো সমস্যা নাই, ও একটা ব্যবস্থা করে দেবে। আর তখনই ডাকও সেখানে চলে আসে আর ও আলমোরাকে সেই কয়েন দেখায়। তখন ও আরো বলে যে এই কয়েন মালি দেশের একজন লোক পেয়েছে। আর ডাক এটা মনে করে যে সেই জাহাজ নিশ্চয়ই মালি দেশের কোথাও রয়েছে। আর এটা শুনে আলমোরা অনেক খুশি হয়ে যায়, আর ও ডাককে 3 দিনের জন্য সেই মালি দেশে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। আর সেখানে গিয়ে ডাক সেই জাহাজ খোঁজার সম্পূর্ণ চেষ্টা করবে, আর যদি কোনো ক্লু পায় তাহলে পুরো কোম্পানি সেই জাহাজ খোঁজার জন্য রেডি হয়ে যাবে। পরের দিন ওরা যখন বোটের কাছে চলে যায় তখন দেখতে পায় যে সেখানে আগে থেকেই ডক্টর সোফিয়া বসে আছে। তখন সোফিয়া ডাককে বলে যে আলমোরাও আমাকে বলেছে আমি তোমার সাথে যেতে পারবো। এরপরে ওরা 5 জন মালি দেশে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর যখন রাত হয় ডিনারের সময় ডাক সোফিয়াকে সেই কয়েন সম্পর্কে বলে, আর ও এটাও বলে যে ছোটবেলা থেকে ওর এটা খোঁজার স্বপ্ন। এরপরে ওরা মালি দেশে পৌঁছে যায়, যেখানে ডাক আর সোফিয়া তারা নিজেরা নিজেদের গন্তব্যে চলে যায়। ডাক একটি ঘরে চলে যায় যেখানে সেই লোকটি কয়েন খুঁজে পেয়েছিল, আরো সেখানে গিয়ে জানতে পারে যে কয়েন খুঁজে পেয়েছিল সে অনেক আগেই মারা গেছে। আর এর জন্য ডাক আবার পেরেশানির ভিতর পড়ে যায়, কারণ জাহাজ খোঁজার রাস্তা আবার বন্ধ হয়ে গেছে। আর তখনই ও একটি মসজিদ দেখতে পায়, যে মসজিদে পুরনো রেকর্ড রয়েছে।
আর ডাক একটি লোকের সাথে দেখা করে। আর সেই লোকটি ওকে একটি পুরনো রেকর্ড খুলে বলে যে হ্যাঁ, এখানে 200 বছর আগে একটি জাহাজ এসেছিল, কিন্তু সেই জাহাজে কেউই বেঁচে ছিল না। কিন্তু সমুদ্রে অনেক স্রোত থাকার কারণে সেই জাহাজটি আবার হারিয়ে যায়। আর এই ইনফরমেশন ডাকের অনেক উপকারে আসে। ডাক তখন গিয়ে জেমসের সাথে দেখা করে আর সবকিছু খুলে বলে। এরপর ওরা তিনজনে অন্য একটি শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, যেটা কিছু দূর সামনে। কিন্তু যাওয়ার সময় হঠাৎ করে ওদের জাহাজের একটি পার্টসে কিছু একটা দেখতে পায়। আর তখন ওরা দেখে যে এক ধরনের অদ্ভুত কাদা লেগে আছে, দেখে মনে হচ্ছিল যে লোহার জং। তখন ওরা চিন্তায় পড়ে যায় যে এত বড় নদীতে লোহার জং কোথা থেকে আসলো। তখন ওদেরকে ফলো করে একটি মিলিটারি বোট ওদের কাছে আসে আর ওদেরকে বারবার জিজ্ঞেস করে যে তোমাদের সাথে যে ডক্টর এসেছিল তারা কোথায়। আসলে এখানে রাজা জানতে পেরেছে যে ওদের দেশে 2 জন বিদেশি ডক্টর এসেছে, যারা এখানে আশেপাশে ছড়িয়ে থাকা সেই রোগের চিকিৎসা খুঁজতে এসেছে। আর এর জন্য রাজা ওদেরকে থামানোর আদেশ দেয়, কারণ এটা যদি জানতে পারে তাহলে ওর জন্য অনেক বিপদ হবে। ডাক তখন বুঝতে পারে যে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, না হলে ওরা ডক্টরদের কেন খুঁজবে। তখন ডাক আর্মিদের বলে যে আমরা তেমন ভালো আরবি জানি না, আসো আমরা বোট সাইডে নিয়ে কথা বলি। তখন আর্মিরা ওদের দিকে রশি ছুঁড়ে মারে আর ডাক সেই রশি তার বোটে লাগিয়ে নেয়। তখন ডাক ওর বন্ধুদের ইশারা দেয় আর বলে যে দ্রুত স্টার্ট করো আর খুব জোরে চালিয়ে যাও। আর এর জন্য আর্মিদের বোট উল্টে যায় আর ওরা সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু বিপদ এখনো কাটেনি। কিছুটা দূরে অন্য 2টা বোট ওদের জন্য অপেক্ষা করতেছিল। যখনই ওরা আসে ওদের উপর গুলি করতে শুরু করে। তখন ডাক বুঝতে পারে যে আমাদের তাড়াতাড়ি বোট থেকে ঝাঁপ দিতে হবে, না হলে আমরা সবাই মারা যাব। কিন্তু ওরা ঝাঁপ দেওয়ার আগে বোটের তেলের ট্যাঙ্ক কেটে দেয়। আর যখনই আর্মির গুলি সেখানে পড়ে বিশাল বড় একটা ধামাকা ব্লাস্ট হয় আর এর জন্য আর্মিরাও সেখানে মারা যায়। এরপরে ওরা 3জন নদী থেকে উঠে নদীর সাইডে থাকা একটি ঘরে আশ্রয় নেয়। তখন রুডি ডাককে বলে যে আমাদের কাছে তো এখন বোটও নেই, তাহলে আমরা কি এখন জাহাজ খোঁজা বন্ধ করে দেব? তখন ডাক বলে যে জাহাজ খোঁজা পরে হবে, আগে ওই ডক্টরদের বাঁচাতে হবে। ওরা যদি ডক্টরদের খুঁজে পায় তাহলে মেরে ফেলবে। তুমি তাড়াতাড়ি বর্ডার পার করে আলমোড়ার কাছে চলে যাও। এরপরে ডাক আর জেমস দুজনে মিলে সেই ডক্টরদের খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে ডক্টররা একটি গ্রামে গিয়ে পৌঁছায়, কিন্তু গ্রামটা পুরাই শুনশান ছিল, একটি মানুষও ছিল না। কিছু দূর যাওয়ার পরে ওরা একটি রুমের ভিতরে অনেকগুলো লাশ দেখতে পায়, যারা এই একই রোগের জন্য মারা গেছে। সকাল হয়ে যাওয়ার সাথে সাথে সবাইকে দাফন করে দেয়। আর অন্যদিকে রুডি বর্ডার পার করে ফেলে। আর সোফিয়া গ্রামে একটি কূপ দেখতে পায় আর ও ভাবে হয়তোবা এখানে কিছু পাওয়া যেতে পারে, তাই ও সেখানে নামার জন্য রেডি হয়ে যায়। নিচে নামার পরে ও যখনই স্যাম্পল নিতেছিল তখন জ্যাক ওকে বলে যে উপরে কিছু মিলিটারি আসতেছে। আর তখনই হঠাৎ করে গুলি চলার শব্দ পাওয়া যায়। জ্যাককে রেখে সবাইকে মিলিটারিরা মেরে ফেলায়, যার জন্য সোফিয়া ভয়ে কূপের ভিতরেই লুকিয়ে থাকে। তখন এখানে একটি হেলিকপ্টার আসে আর সেই হেলিকপ্টারে এই দেশের রাজা কাজিম আসে। কাজিম জ্যাককে জিজ্ঞেস করে যে তোমার সাথে থাকা সেই মেয়ে ডক্টর কোথায়। ডাক আর জেমস যখন হেলিকপ্টারের আওয়াজ শুনে তখন ওরা বুঝতে পারে যে এখানেই ডক্টররা রয়েছে। কিন্তু কাজিম প্রচুর রেগে আছে, যার জন্য ও জ্যাককে গুলি করে মেরে ফেলে। আর ওর লোকদের আদেশ দেয় ওরা যেন তাড়াতাড়ি লেডি ডক্টরকে খুঁজে বের করে। আর এই সবকিছু ডাক আর জেমস লুকিয়ে লুকিয়ে দেখতেছিল। এরপরে কাজিমের লোকেরা লেডি ডক্টরকে খোঁজার জন্য সব জায়গায় গুলি করে আর খুঁজতে থাকে। আর তখনই ডাককেও মারার জন্য একজন মিলিটারি ওর দিকে আসতে থাকে, কিন্তু তখনই সোফিয়া পিছন থেকে এসে সেই মিলিটারিকে গুলি করে মেরে ফেলে। কিন্তু ওর সিনিয়র ডক্টর মরে যাওয়াতে ও অনেক কষ্ট পায় আর অনেক কান্না করে। তখন ডাক ওকে বলে যে আমাদের এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে। এরপরে ওরা 3জন কাজিমের এরিয়া পার করে অন্য একটি এরিয়ায় চলে আসে, আর যেটা ওদের জন্য আরো ভয়ানক ছিল। তখন হঠাৎ করে ওদের দিকে কিছু ঘোড়ায় চড়ে লোক চলে আসে আর ওদেরকে বন্দি করে ওদের রাজা গডিগোর কাছে নিয়ে যায়। তখন রাজা ওদেরকে জিজ্ঞেস করে যে তোমরা এখানে কেন এসেছো? তখন সোফিয়া বলে আমি একজন ডক্টর, আপনার এলাকায় একটি রোগ ছড়িয়ে আছে, যেটার চিকিৎসার জন্য আমি এখানে এসেছি। রোগের কথা শুনে ওদেরকে একটি রুমে নিয়ে যায়। তখন সোফিয়া চিকিৎসা করে কনফার্ম করে যে ওরাও এই একই রোগে মারা গেছে আর ও এই রোগের চিকিৎসা করার জন্যই এখানে এসেছে। তখন রাজা ওদের 3জনকে এই শহরে থাকার পারমিশন দিয়ে দেয়। আর তখন সোফিয়া সেই পানি পরীক্ষা করতে শুরু করে। তখন ও জানতে পারে যে এই পানিতে বিষ রয়েছে, যেটা ন্যাচারালি কখনোই হয়নি। আর এই কথাও রাজাকেও বলে। আর ও বলে যে আমাদের তাড়াতাড়ি খোঁজ নিতে হবে যে পানিতে বিষ কোথা থেকে আসতেছে। তখন রাজাও বলে হ্যাঁ, তাড়াতাড়ি খোঁজ লাগাও, আর আমার যতটা সম্ভব হয় আমি তোমাদেরকে সাহায্য করব। এরপরে জেমস বাচ্চাদের সাথে ফুটবল খেলতে শুরু করে, কিন্তু হঠাৎ করে ফুটবলটা দূরে গিয়ে পড়ে আর সেটার পিছু করতে করতে ও একটি জায়গায় গিয়ে পৌঁছায়। আর সেখানে ও একটি পেন্টিং দেখতে পায়। কিন্তু খুব আজব ব্যাপার হচ্ছে সেই পেন্টিং এ ওদের জাহাজের খবর রয়েছে, আর এই জাহাজ এখানেই মরুভূমিতে কোথাও চাপা পড়ে আছে। আর তখন ডাকও সেখানে চলে আসে, আরও দেখতে পায় যে এখানে 200 বছর আগে একটি নদী ছিল,
কিন্তু সেটা এখন শুকিয়ে গেছে। আর ওরা সেই নদী খোঁজার জন্য প্ল্যান করতে থাকে। তখন ওদের নজর আবার পেন্টিং এর উপর পড়ে, আর ওরা দেখতে পায় যে পেন্টিং এ একটি বিশাল বড় বাড়ি রয়েছে। আর ডাক বুঝতে পারে যে ওই নদী এখনো শুকিয়ে যায়নি, ওটা নিচ থেকে এখনো চলতেছে, আর এই বিষের পানি ওইখান থেকেই আসতেছে। এরপরে ওরা তিনজনে সেই নদী খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এরপরে ওরা তিনজন সেই রাস্তায় যেতে শুরু করে যেই রাস্তায় আজ থেকে 200 বছর আগে নদী ছিল। কিছু দূর যাওয়ার পরে ওরা সেই বাড়িটিও খুঁজে পায়। সেই বাড়ির উপর ওঠার পরে কিছুটা দূরে ওরা একটি সোলার প্ল্যান্ট দেখতে পায়, যেটা ম্যাক্সকট কোম্পানির ছিল। আর এই শুনশান জায়গায় এরকম একটা সোলার প্ল্যান্ট থাকার কারণ কি, এটাই ওরা বুঝতে পারতেছিল না। আর ওরা তখন দূরে একটা ট্রেন দেখতে পায়। ওরা কোনোভাবে সেই ট্রেনের ভিতর চলে যায়। অন্যদিকে রুডি আলমোড়ার কাছে চলে আসে, আর ওর কাপড়ে সেই একই জং খুঁজে পায় যেমন জং ওরা নদীতে পেয়েছিল। তখন রুডি সেই জংয়ের পরীক্ষা করে, আর ও জানতে পারে এই জং সেই জাহাজেরই। আর এটা দেখে আলমোড়াও পুরো অবাক হয়ে যায়। অন্যদিকে সোফিয়া, ডাক আর জেমস সেই প্ল্যান্টের ভিতর ঢুকে পড়ে। তখন ওরা বুঝতে পারে যে এই প্ল্যান্ট একটি রেডিও অ্যাক্টিভ কেমিক্যাল তৈরি করে, আর এখানে প্রচন্ড রোদে এগুলো তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তখন সোফিয়ার নজর একটি কন্টেনারের উপর পড়ে, যেটা বেসমেন্টে নিয়ে যাচ্ছিল। তখন ওরাও সেটা পিছু করে, আর পিছু পিছু ওরা সেখানে পৌঁছে যায়। আর গিয়ে যা দেখে পুরো হতভম্ব হয়ে যায়, কারণ এখানে হাজারো রেডিও অ্যাক্টিভ আর বিষাক্ত কেমিক্যাল ছিল, যার অনেকগুলো লিক করতেছিল আর অনেকগুলো খোলাও ছিল। আর এখান থেকেই এই বিষাক্ত কেমিক্যাল গুলো মাটি চুয়ে নদীতে মিশতেছিল। আর এই নদীর পানি এখানে সবাই পান করে, যার জন্য এই রোগগুলো তাড়াতাড়ি ছড়িয়ে গেছে আর মানুষ মরতেছে। অন্যদিকে রুডি আর আলমোড়া সেই রিপোর্ট নিয়ে ইউএস এম্বাসির কাছে চলে আসে। ইউএস এম্বাসির লোক এই রিপোর্ট দেখে সেও বুঝতে পারতেছিল না যে এরকম কিছু হবে। জেমস ওর বন্ধুদের নিয়ে এখান থেকে পালাতেই যাচ্ছিল, কিন্তু তখনই ম্যাসকটের লোকেরা এসে ওদেরকে ধরে ফেলে। তখন ম্যাসকট ওদেরকে জিজ্ঞেস করে যে তোমরা এখানে কিভাবে এসেছো, এখানে কেন এসেছো। তখন সোফিয়া ম্যাসকটকে বলে যে তুমি এখানে যা করতেছো এর জন্য মানুষের জীবন যাচ্ছে। তখন ম্যাসকট বলে কই, আমরা তো এমন কিছুই করতেছি না, আমরা তো জাস্ট কেমিক্যাল গুলো জ্বালিয়ে দিচ্ছি। তখন সোফিয়া ওকে বলে যে তুমি বেসমেন্টে যে কেমিক্যাল গুলো রেখেছো ওইখান থেকে এই কেমিক্যাল গুলো নদীতে মিশতেছে আর মানুষ মারা যাচ্ছে। এটা শুনে ম্যাসকটও ভয় পেয়ে যায় যে আসলেই এমনটা হচ্ছে কিনা। অন্যদিকে ডাক আর জেমসকে ট্র্যাকের সাথে বেঁধে কোথাও একটা নিয়ে যাচ্ছিল। তখন ডাক সেই কয়েনের সাহায্যে ট্র্যাকের উপরের পার্টস খুলে ফেলে, যার জন্য ওরা ট্র্যাক থেকে আলাদা হয়ে যায়। ম্যাসকট কাজিমের সাথে দেখা করে আর সবকিছু খুলে বলে। তখন কাজিম ওকে বলে যে তোমার যদি ভয় লাগে তাহলে তুমি প্ল্যান্ট বন্ধ করে দিতে পারো, কিন্তু আমার প্রতি মাসের টাকা দরকার, আর এতে যদি কোনো মানুষ মারা যায় তাতে আমার কিচ্ছু যায় আসে না। অন্যদিকে জেমস আর ডাক এখনো ট্র্যাকের সাথে বাঁধা অবস্থায় আছেন, আর ওরা পুরো মরুভূমিতে ঘুরতেছে। এরকম করতে করতে ওরা অনেক দূরে চলে যায়। কিছু দূর যাওয়ার পরে ওরা একেবারে ক্লান্ত হয়ে যায় আর ভাবে হয়তোবা এখানেই ওদের জীবন শেষ। কিছু দূর যাওয়ার পরে ওরা একটি হেলিকপ্টার দেখতে পায়, যেটা ক্র্যাশ হয়েছিল, কিন্তু সেই হেলিকপ্টারের চাকাগুলো এখনো ভালো ছিল। তাই ওরা কোনোভাবে সেই প্লেনকে কাজে লাগিয়ে অন্য একটি গ্রামে এসে পৌঁছায়, আর সেখানে সে টেলিফোন পেয়ে যায়। আর সেই টেলিফোন দিয়ে ওরা আলমোড়ার সাথে কথা বলে আর সবকিছু বলে দেয়। এরপর ডাক সেই সোনার কয়েনটি বিক্রি করে একটি গাড়ি কিনে নেয়, আর সেটা নিয়ে ওরা কোডিগোর কাছে চলে যায়। কোডিগোর কাছে গিয়ে ওর লোকদের কাছে সাহায্য চায়, যাতে করে ওরা কাজিমের সাথে লড়াই করতে পারে। কিন্তু কোডিগোর কাছে এত লোক ছিল না, এমনকি কাজিমের কাছে যে অস্ত্র রয়েছে তেমন অস্ত্র কোডিগোর কাছে নেই, যার জন্য কোডিগো ওদেরকে সাহায্য করতে পারে না। কিন্তু কোডিগো ওদেরকে ওর গাড়ি দিয়ে দেয়, যেটা ও কাজিমের থেকে নিয়েছিল। এরপর ওরা দুজনে সেই গাড়ি নিয়ে প্ল্যান্টের কাছে পৌঁছে যায়, আর খুব সাবধানের সাথে চালাকি করে বন্দুক তাক করে প্ল্যান্টের ভিতর ঢুকে পড়ে। তখন ম্যাক্সকটও বুঝতে পারে যে প্ল্যান্টের ভিতর কেউ ঢুকেছে, যার জন্য তাড়াতাড়ি উপরে চলে যায়। আর যখনই জেমস ভিতরে ঢুকে তখন ও অবাক হয়ে যায়, কারণ পুরো প্ল্যান্ট একদম ফাঁকা ছিল, এখানে কোনো মানুষই ছিল না। তখন জেমস বুঝতে পারে যে ম্যাক্সকট বুঝতে পেরেছে যে ওর জন্য মানুষের জীবন যাচ্ছে, আর এই খবর আমেরিকা পর্যন্ত চলে গেছে। তাই ও তাড়াতাড়ি এই প্ল্যান্ট ধ্বংস করে দিতে চাচ্ছে। তাই জেমস তাড়াতাড়ি নিচে চলে যায় আর সেই এক্সপ্লোজার খুঁজতে থাকে, যেটা দিয়ে এই প্ল্যান্ট ধ্বংস করে দিবে। আর তখন এখানে একটি হেলিকপ্টার ল্যান্ড করে, আর ম্যাক্সকট সোফিয়াকে জোর করে নিয়ে হেলিকপ্টারে বসে পড়েন। ওরা এখান থেকে যেতেই ছিল তখনই ডাক এখানে চলে আসে বন্দুক নিয়ে, কিন্তু ওর পিছন থেকে ম্যাক্সকটের একজন লোক হামলা করে, যার জন্য ডাক নিচে পড়ে যায়। কিন্তু সময় থাকতে থাকতে সোফিয়াও হেলিকপ্টার থেকে নিচে পড়ে যায়। অন্যদিকে জেমস সেই কন্টেনার পেয়ে যায়, যেটার ভিতরে বম রাখা ছিল। আর ম্যাক্সকট হেলিকপ্টারে বসে ল্যাপটপের মাধ্যমে পুরো সোলার পয়েন্ট সূর্যের দিকে ঘুরিয়ে দেয়, যাতে করে সব ব্লাস্ট হয়ে যায়। কিন্তু এখানে কোনো ব্লাস্টই হয় না, কারণ জেমস আগে থেকেই বম ডিফিউজ করে দিয়েছে। আর এটা দেখে ম্যাক্সকটের প্রচুর রাগ হয়। সোফিয়া আর ডাগও ওখান থেকে বেরিয়ে আসে। এরপর ওরা তিনজনে গাড়িতে বসে পড়ে এখান থেকে যাওয়া শুরু করে, কারণ ওদেরকে এখন অনেক দূরে যেতে হবে। কিন্তু তখনই কাজিমের হেলিকপ্টার ওদের পিছু করতে শুরু করে আর ওদের উপর গুলি চালাতে শুরু করে।
তখন ডাক জেমসকে বলে যে তুমি যে এক্সপ্লোজার গুলো নিয়েছিলে সেগুলো বাহিরে ফেলে দাও। আর জেমস ঠিক সেটাই করে। আর যখনই কাজিমের গুলি এক্সপ্লোজারের উপর পড়ে তখনই বিশাল বড় এক ধামাকা হয়, আর তার জন্য ধুলোয় চারদিক অন্ধকার হয়ে যায়। কিন্তু এই ব্লাস্টে এমন কিছু হয়ে যায় যা ওরা কখনো কল্পনাও করেনি। যখন এখানে ব্লাস্ট হয় তখন মাটি চারদিকে সরে যায়, আর এখান থেকে জাহাজটি উপরে বেরিয়ে আসে, যেটা দেখে ওরা তিনজন তাড়াতাড়ি জাহাজের ভিতর লুকিয়ে পড়ে। কিন্তু কাজিম ওদেরকে দেখে ফেলে, তাই আবারও ঘুরে এসে ও সেই জাহাজের উপর গুলি করতে শুরু করে। আর এতে জাহাজের ভিতরে থাকা কন্টেনার ভেঙে যায়, আর সেটার ভিতর থেকে বেরিয়ে আসে লাখো কোটি কোটি স্বর্ণের মুদ্রা, যেটা দেখে ডাক পুরো অবাক হয়ে যায়, কারণ ও ভাবতেও পারেনি যে এত সহজে জাহাজ খুঁজে পাবে। আর এই কয়েনগুলো এখনো রয়েছে। এরপরে ওরা জাহাজের ভিতরে জাহাজের পুরনো একটি মিসাইল দেখতে পায়, যেটা এখনো অনেক ভালো আছে, তাই ওরা সেটা চালানোর জন্য প্রস্তুত হয়ে যায়। আর যখনই কাজিমের হেলিকপ্টার ওদের টার্গেটে চলে আসে ওরা মিসাইল চালিয়ে দেয়, আর তখন হেলিকপ্টারে বিশাল এক ব্লাস্ট হয়, যেখানে কাজিম মারা যায়। আর তখন কাজিমের পুরো যোদ্ধারা সারেন্ডার করে নেয়। এরপরে ওরা তিনজন বাহিরে বেরিয়ে আসে। তখন ওরা দেখতে পায় যে কাজিমের পুরো যোদ্ধারা সারেন্ডার করে নিয়েছে। এটা দেখে ওরা পুরো অবাক হয়ে যায় যে আমাদের তিনজনের সামনে ওরা সারেন্ডার করে নিল। আর যখন ওরা পিছনের দিকে তাকায় তখন অবাক হয়ে যায়, কারণ গডিগোর লোকেরা চারদিক থেকে ওদেরকে ঘিরে রেখেছে, যার জন্য কাজিমের যোদ্ধারা এখানে সারেন্ডার করে দেয়। এরপরে আমরা আমেরিকায় একজন এজেন্টকে দেখতে পাই যে এই সবকিছু জানতে পেরেছে। তখন সেই এজেন্ট ম্যাক্সকটকে শাস্তি দেওয়ার জন্য ওর সেই বিষাক্ত পানি ম্যাক্সকটকে খাইয়ে দেয়। আর এখন ম্যাক্সকটের অবস্থা ঠিক একই হবে। আর ডাক সেই স্বর্ণবর্তী জাহাজ গডিগোর লোকদেরকে দিয়ে দিয়েছে, কারণ এখানে সব থেকে বেশি ক্ষতি হয়েছে গডিগোর লোকদেরই। আর তাছাড়া গডিগোর জমিতেই এই জাহাজ পাওয়া গেছে, যার জন্য এই জাহাজের উপর পুরো অধিকার গডিগোর লোকদেরই রয়েছে। এরপরে আমরা ডাক আর সোফিয়াকে দেখতে পাই, যারা নদীর পাড়ে এনজয় করতেছে। আর এর সাথে সাথে মুভিটি দা এন্ড হয়ে যায়। তো গাইস, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন, আর কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না যেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।